ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা দিল বিএনপি, এনসিপি, সিপিবি। ৭১-এর সঙ্গে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে না রাখার সুপারিশ। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ, জানালেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক সিদ্ধান্ত হলে ট্রাইব্যুনালেই আওয়ামী লীগের বিচার। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে, কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি। এখনও জ্বলছে গুলিশাখালীর ১ কিলোমিটার এলাকা। এবং ঈদ ঘিরে বাতিল গাড়ি মেরামতের হিড়িক। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কা বিশেষজ্ঞদের, বিভিন্ন মহাসড়কে ভোগান্তির শঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। সংবিধানে ৭১-এর সঙ্গে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার বিরোধী বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনেও দলটির আপত্তি। এছাড়া দুদক সংস্কারের ২০ সুপারিশেও ১১ এবং জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি এবং বিচার বিভাগের বেশিরভাগ প্রস্তাবনায় একমত রয়েছে বিএনপি। এদিকে জাতীয় ঐক্যমত কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতেই পুরোপুরি একমত জাতীয় নাগরিক পার্টি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ নিয়ে বিএনপির মতামত হস্তান্তর করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। যেগুলো একমত হওয়া উচিত ওখানে আমরা একমত হয়েছি, আর যেগুলো আমাদের ভিন্ন মতামত দেওয়া প্রয়োজন মন্তব্য সহকারে আমরা দিয়েছি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিএম্বলেই থাকা উচিত। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। তিনি জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থলে নাগরিকতন্ত্র চায় না বিএনপি। এছাড়া গণপরিষদ ভোট আয়োজনের প্রস্তাবেরও বিরোধিতা করেন তিনি। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে থাকা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতেই এনসিপি একমত বলে জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের একথা জানান তিনি। এই সংবিধানকে বাতিল করা দরকার এবং লিগ্যাল ফ্রেম অর্ডারের মধ্য দিয়ে আগামী ইলেকশন হতে পারে কিংবা জুলাই সনদের মধ্য দিয়ে হতে পারে। পদ্ধতি অনেকগুলো আছে, আগে জাতীয় ঐক্যমত্য হতে হবে এসব বিষয়ে। এছাড়া ২৯টি প্রস্তাবে এনসিপি আংশিক একমত এবং ২২টিতে একমত হতে পারেনি বলেও জানান তিনি। আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটাই প্রথম সংবিধান এবং এই ৭২ সংবিধান আসলে তার বিরুদ্ধে একটা সাংবিধানিক কু। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আশুলিয়ার হত্যার পর ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের গণহত্যা মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো মামলার তদন্ত সম্পন্ন হলো। যাচাই বাছাই ও পর্যালোচনা শেষে চিফ প্রসিকিউটরের অফিস আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। রবিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদের পরপর আরও ৩-৪টি মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়ে যাওয়ার প্রত্যাশা। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার তদন্ত রিপোর্ট থাকবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব, কিন্তু সেটির জন্য রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। 4টা মামলার তদন্ত ম্যাচিউরড, একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র। আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজির টহল ফাঁড়ি সংলগ্ন বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষণ দীপক চন্দ্র দাসকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায় কলমতেজির আগুন দুপুরেই নিভিয়ে ফেলা হয়েছে, তবে গুলিশাখালীতে ১ কিলোমিটার এলাকায় আগুন জ্বলছে। সেখানে ফায়ার লাইন কাটা সহ আগুন ছড়িয়ে পড়া রোধ ও নেভানোর প্রচেষ্টা চলছে। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে। খবর পেয়ে রাত ৯টার পর বন বিভাগের নিজস্ব পাইপ লাইনের মাধ্যমে নেভানোর কাজ শুরু হয়। রাজধানীর গ্যারেজে বেড়ে গেছে বাস মেরামতের হিড়িক। ঈদে গণপরিবহন সংকটের সুযোগ নেয় ফিটনেসবিহীন গাড়ির মালিকরা। তাই তো পুরনো বাস রং ও মেরামতের পাশাপাশি পুরনো ইঞ্জিন আর চেসিসের ওপর বসছে নতুন বডি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সড়কের দুর্ঘটনার অন্যতম কারণ এসব বাস। ঈদে মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে বছরব্যাপী সমন্বিত পদক্ষেপ। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখ মানুষ। ফলে সড়ক মহাসড়কে বাড়বে যাত্রীর চাপ, আর যাত্রীর চাপ সামাল দিতে দৌরত্ব বাড়ে ফিটনেসবিহীন লক্কর গাড়ির। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের প্রায় ৭৫% সড়ক পথ ব্যবহার করবেন। কিন্তু বরাবরই গণপরিবহনের সংকট, যানজট ও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অপ্রস্তুত থাকে পরিবহন খাত। ফলে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া, টিকিট কালোবাজারি আর অপরাধীদের দৌরত্ব তো আছেই। ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতেও লেগেছে সাজসজ্জার ছোঁয়া। ওয়ার্কশপগুলোতে পুরনো বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। গ্যারেজগুলোতে দিনরাত সমান তালে চলছে বাসের ইঞ্জিন ও বডি মেরামতের কাজ। কোথাও চলছে পুরনো বাসে নতুন করে রঙের প্রলেপ দেওয়ার কাজ। ইঞ্জিনের কাজ চলতেছে, এগুলো ফিটনেস কিছুটা খারাপ হয়েছে, এগুলো ঈদ উপলক্ষে নতুন করে আবার সাজিয়ে ঈদ উপলক্ষে ঈদের আগে যেন গাড়িগুলো সুন্দরভাবে রোডে চলাচল করতে পারে ওই ব্যবস্থাই করতেছে। ঈদ উপলক্ষে ইনশাল্লাহ আমরা সবগুলো রাস্তায় নামানোর চেষ্টা করতেছি। শুধু বাসের ইঞ্জিন ও বডি নয়, বাসের পুরাতন সিট কাভার নতুন করে বানানোর কাজও চলছে। ঈদের এই মৌসুমটাতে বাড়তি আয়ের পাশাপাশি দম ফেলার ফুসরত নেই বাস মেরামত শ্রমিকদের। টুকিটাকি কাজ এবং যেগুলো রং নষ্ট হয়ে গেছে এগুলো আবার নতুন করে রং করা, এটা হলো আমাদের যাত্রী সেবার জন্য এই কাজগুলো আমরা করে দিচ্ছি। বডি রিপেয়ারিং করা, রঙের কাজ, মানে যেগুলো ত্রুটি আছে ত্রুটি কাজগুলো সম্পূর্ণ করা পড়তেছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র রঙের পরিবর্তন করলেই গাড়ি রাস্তায় নামানোর যোগ্য হয়ে যায় না। ফিটনেসবিহীন এসব যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ঈদের সময় ঘটা করে আমি কাজ করব, বিজ্ঞানের এটা কিন্তু সমর্থন নাই। সারা বছর ধরে গাড়িকে ফিট রাখা, অবৈধ গাড়ি মহাসড়কে না আসা, মহাসড়কের অসঙ্গতিপূর্ণ হাট বাজার যারা ব্যবহার করে তার পথ পরিষ্কার রাখা, এগুলি যাদের কাছে দায়িত্ব অর্পিত আছে তারা কাজ করেন না। প্রতি বছরই দেখা যায় শুধু যে দুর্ঘটনা ঘটে তা না, এই মাঝে মাঝে বিকল হয়ে যায় গাড়িগুলি। এই বিকল গাড়িকে প্রচণ্ড চাপের মাঝখানে সামনেও নেওয়া যায় না, পিছেও নেওয়া যায় না। এই যে অতিরিক্ত যানজটের একটা কারণ হয়, এইটা প্রতিবারই কিন্তু আমাদেরকে ভোগায়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেতনতার পাশাপাশি কঠোর নজরদারি বাড়াতে হবে। মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। আনফিট গাড়িগুলিকে রংচং দিয়ে সুন্দর করছে, আবেদন সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জায়গায় কিন্তু অতিরিক্ত নজরদারি দিয়ে গোড়াতেই কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিবার যেটা এবারের ঈদ উল ফিতরের আগে পরে 7 দিন মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এতে বলা হয় 25 থেকে 28 মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। একই অবস্থা বজায় থাকবে ঈদের পরের 3 দিনও।
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে অভিযানে গিয়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ বেলালের মরদেহ। রোববার টেকনাফ সাবারাং সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মোহাম্মদ বেলালের সঙ্গে থাকা একটি রাইফেলস ও 4টি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, মরদেহ ফাঁড়িতে আনা হচ্ছে। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় হামাসের শীর্ষ নেতা সহ 34 ফিলিস্তিনি নিহত হয়েছে। একই রাতে লেবাননেও হামলা চালিয়ে 7 জনকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে রাশিয়ার ড্রোন হামলায় 5 জনের মৃত্যু হয়েছে। ওদিকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তুরস্ক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার রাতে তুফা, নেটজারিম করিডোর সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও 34 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ নিয়ে উপত্যকাটিতে 49,700 ছাড়ালো প্রাণহানি। ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ নেতা সালাহ আল বারদাবিল প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে হামাস। গাজার পাশাপাশি এই রাতে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে 7 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ ও বাকি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন হাজারো মানুষ। এছাড়া গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। ওদিকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনের হুদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলাকে মার্কিন আগ্রাসন অভিহিত করেছে হুতিরা। এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জাপোরিজিয়া শহরে 3 জন নিহত ও 12 জন আহত হয়েছে। এছাড়া রাজধানী কিয়েভে আবাসিক এলাকায় চালানো ড্রোন হামলায় 2 জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। শনিবার ইস্তানবুলে সিটি হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। পরে আন্দোলনকারীরাও পুলিশের উপর হামলা চালায়। এ পর্যন্ত 3 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মেয়র একরেমকে বুধবার গ্রেপ্তার করে দেশটির পুলিশ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।